আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন হয়ে গেল কোথাও যাওয়া হয় না, তাই ঠিক করলাম পুরান ঢাকা এক্সপ্লোর করার। 52 বাজার 53 গলির পুরান ঢাকা। পুরান ঢাকাকে কেন্দ্র করে বর্তমান আধুনিক ঢাকার বিকাশ। পুরান ঢাকা মূলত বিকশিত হতে শুরু করে ফরাজগঞ্জ হতে। 1750 সালের দিকে ফরাসিরা বাংলায় আসে। তারা এসে ফরাজগঞ্জ ভ্রমণ করে এবং তাদের খুব পছন্দ হয় ব্যবসা করার জন্য। ফরাসি বণিকরা প্রতিষ্ঠিত করে সেখানে একটি ছোট্ট গঞ্জ। যেহেতু তাদের জাতীয়তা ছিল ফরাসি, ফলে সেই গঞ্জটি ফরাজগঞ্জ নামে পরিচিতি লাভ করে। এখানেই তারা বাণিজ্যিক কুঠি স্থাপন করে। পুরান ঢাকা তার বৈচিত্র্যময় খাবার এবং সব ধর্মের মানুষের সম্প্রীতিপূর্ণ জীবনযাপনের জন্য বিখ্যাত। সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা অনেক জাঁকজমক সহকারে যে উৎসবগুলো উদযাপিত হয় তার মধ্যে রয়েছে শাকরাইন, পহেলা ফাল্গুন এবং হালখাতা। উপযুক্ত সংরক্ষণের অভাবে পুরান ঢাকার স্থাপনাগুলো যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি হারাতে বসেছে তার সোনালী ইতিহাসের গল্পগুলোও। অথচ এখনও পুরান ঢাকার অলিগলি, রাস্তাঘাট, বাজার এলাকা সবকিছু যেন গলা উঁচিয়ে জানান দেয় তার অতীত জৌলুসের কথা। আজকে পুরান ঢাকা ভ্রমণে মূলত 3টি জায়গায় যাব। প্রথমে যাব লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা ভ্রমণ শেষে পরবর্তী গন্তব্য পুরান ঢাকার নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন রোড। বিখ্যাত হানিফ বিরিয়ানি এবং বিউটি লাচ্ছি দিয়ে পেট পুজো সেরে পরবর্তী গন্তব্য হচ্ছে আহসানগঞ্জ। লালবাগ কেল্লা দেশের অন্যতম এক দর্শনীয় স্থান। মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি। এর আয়তন 19 একর। লালবাগ কেল্লার যে ছবিটি বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে পরিবিবির সমাধি। এটি চতুষ্কোণ আকৃতির, বিশাল আকৃতির 3টি দরজা আছে। এর ভিতরে একটি দরজা সবার জন্য উন্মুক্ত। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করবার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পর সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। তার মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 30 টাকা করে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যই শুক্রবারে জুমার নামাজের আগে 12:30টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। লালবাগ কেল্লা ভ্রমণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড। নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন রোড বিভিন্ন রকমের খাবারের জন্য বিখ্যাত। তার মধ্যে রয়েছে হাজির বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, বিউটি লাচ্ছি। পুরান ঢাকার অলিগলি পেরিয়ে নাজিরা বাজার যেতে যেতে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই খাবারগুলোর ইতিহাস। প্রথমেই আসি বিখ্যাত হাজির বিরিয়ানির ইতিহাসে। ব্যবসাটি 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন নামে একজন বাবুর্চি শুরু করেছিলেন। হাজী নান্না বিরিয়ানির মোরগ পোলাও ভোজন রসিকদের খুব প্রিয়। পুরান ঢাকার বাবুর্চি হাজী নান্না মিয়া 1962 সালে শুরু করেন এই ব্যবসা। দেশি মোরগ দিয়ে রান্না হয় মজাদার ঝুনুর মোরগ পোলাও। এটি পুরান ঢাকার অত্যন্ত জনপ্রিয় পদ। 1970 সালে নূর মোহাম্মদ তার মেয়ে ঝুনুর নামে দোকানের নাম রাখেন। সন্ধ্যার হানিফ বিরিয়ানির যাত্রা শুরু হয় 1975 সালে। পুরান ঢাকার বাসিন্দা হাজী মোহাম্মদ হানিফ এটির প্রতিষ্ঠাতা। ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি শুরু হয়েছিল 1922 সালে। এটির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ। হানিফ বিরিয়ানি সহ প্রত্যেকটি বিরিয়ানি হাউসেই শুক্রবারে প্রচন্ড ভিড় হয়। নাজিরা বাজার থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল করিম। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল 1859 থেকে 1872 সাল।
1906 সালে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র রংমহলটি এক ফরাসি বণিকের নিকট বিক্রি করে দেন। বাণিজ্য কুটির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর 1835-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। নবাব আব্দুল গনি 1872 সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করান। নতুন ভবন নির্মাণের পর তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1897 সালে 12ই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। একসময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলার দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা। দক্ষিণ দিকের গাড়ি বারান্দার উপর দিয়ে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলান সহযোগে প্রশস্ত বারান্দা। বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরে শোভিত। ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা 27.13 মিটার। গম্বুজের সৌন্দর্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। আহসান মঞ্জিলের প্রতিটি কক্ষ ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিটজ কাপ কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও ক্রোকারিস কক্ষে থাকা তৈজসপত্র ও নওয়াব স্ট্রিটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া এই আলোকচিত্রের সঙ্গে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিলের জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। পুরান ঢাকার ইতিহাস সমৃদ্ধ হওয়ার পিছনে আহসান মঞ্জিলের ভূমিকা অতুলনীয়। বর্তমান সময়ে মুক্ত পরিবেশে আড্ডা দেওয়ার উৎকৃষ্ট স্থানে পরিণত হয়েছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। নতুন প্রজন্মের জন্য আহসান মঞ্জিল হতে পারে ইতিহাসের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রাপ্তবয়স্কদের জন্য আহসান মঞ্জিলের টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা আর ছোট শিশুদের জন্য 20 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা আর বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য 500 টাকা। আহসান মঞ্জিল শনি থেকে বুধ সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, আহসান মঞ্জিলে প্রতি শুক্রবার টিকিটের জন্য প্রচণ্ড ভিড় হয়। তাই সহজে টিকিট কাটার জন্য আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন। অনলাইনের ওয়েব অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।